আমি ডক্টর রঙ্গনা। আমার ইউটিউব টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন ধরে আমি অনেক ভাবনা চিন্তা করার পরে অবশেষে আজকে ঠিক করলাম যে এই এনসিইআরটি অডিও বুক সিরিজটা আমি বাংলাতেই শুরু করি। আর মাত্র ৭৯ দিন বাকি নিট 2025-এর, তার মধ্যে উচ্চ মাধ্যমিকও চলবে। তাই ঝটপট রিভিশনের জন্য এরকম একটা সিরিজ থাক যেখানে পড়তে না বসেও তোমাদের পড়া হয়ে যায়। এবং এখানে আমি বইয়ের মধ্যে অলরেডি বিগত বছরের প্রশ্ন যেই জায়গা থেকে এসছে সেই জায়গাগুলো হাইলাইট করে রাখার চেষ্টা করেছি। তোমরা পারলে নিজেদের বইতেও সেই জায়গাগুলো হাইলাইট করে নিও। এবং তার সাথে যদি কোনো টপিকে তোমাদের আলাদা করে ভিডিও চাই, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো আজকের মতন শুরু করা যাক। চ্যাপ্টার 1, জীবজগৎ বা দ্য লিভিং ওয়ার্ল্ড। কি বিস্ময়কর এই জীবজগৎ! সজীব বস্তুর বিচিত্র ব্যাপক ধরন ও চমকপ্রদ। সাধারণ বাসস্থান থেকে শুরু করে একেবারে ভিন্ন কিছু বিশেষ বাসস্থান, যেমন শীতল পর্বতমালা, পর্ণমোচী বৃক্ষের অরণ্য, সমুদ্র, স্বাদু জলের হ্রদ, মরুভূমি বা উষ্ণ প্রস্রবণেও আমরা সজীব বস্তুর সন্ধান পাই, যা সত্যি আমাদের বাকরুদ্ধ করে দেয়। ছুটন্ত ঘোড়ার সৌন্দর্য, পাখির পরিযান, ফুলের উপত্যকা বা আতঙ্কদায়ক আক্রমণাত্মক হাঙর সবই অতি বিস্ময়কর। কোনো জীবগোষ্ঠীর জীবদের মধ্যে এবং নির্দিষ্ট অঞ্চলের একটি সম্প্রদায়ের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বাস্তুতান্ত্রিক বিরোধ এবং সহযোগিতা, এমনকি কোষের ভেতরে বিভিন্ন অণু পরমাণুর চলাচল আসলে জীবন কি, এই বিষয়টিকে গভীরভাবে প্রতিফলিত করে। এই প্রশ্নটির মধ্যে আরও দুইটি প্রশ্ন নিহিত রয়েছে। প্রথমটি হলো কৌশলগত প্রশ্ন, যা সজীব বস্তু এবং জড়বস্তুর মধ্যে কি বৈপরীত্য রয়েছে তার উত্তর খোঁজে, এবং দ্বিতীয়টি হলো দর্শনাত্মক, যা জীবনের প্রয়োজনীয়তা কি তার উত্তর খোঁজে। বিজ্ঞানী হিসাবে আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর খুঁজতে যাব না, সজীব মানে কি এই বিষয়টির উপর আলোকপাত করার চেষ্টা করব। সজীব মানে কি? যখন আমরা সজীব শব্দটিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তখন প্রথাগতভাবে আমরা সজীব বস্তুর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য খুঁজি। সজীব বস্তুর বৈশিষ্ট্য হিসাবে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি, প্রজনন, পরিবেশ থেকে সংবেদন গ্রহণ এবং উপযুক্ত পরিবেশীয় সাড়া দেওয়ার ক্ষমতা ইত্যাদি আমাদের মনে আসে। আবার কেউ কেউ সজীব বস্তুর আরও কিছু বৈশিষ্ট্য, যেমন বিপাক, স্বপ্রজননশীলতা, স্বসংগঠিত হওয়ার ক্ষমতা, আন্তঃক্রিয়া এবং উদ্ভবের ক্ষমতা ইত্যাদিকেও তালিকাভুক্ত করেন। চলো আমরা এদের প্রত্যেকটিকেই বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম বৃদ্ধি। সব সজীব বস্তুরই বৃদ্ধি ঘটে। সজীব বস্তুর বৃদ্ধি বলতে জীবের সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুটোকেই বোঝায়। কোনো জীবের সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুইটি সমরূপ বৈশিষ্ট্য। বহুকোষী জীবকোষ বিভাজনের মাধ্যমে এই বৃদ্ধি সারা জীবনকালব্যাপী চলতে থাকে। প্রাণীতে এই বৃদ্ধি কেবলমাত্র নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তবে বিনষ্ট কোষ প্রতিস্থাপনের জন্য কিছু কিছু নির্দিষ্ট কলাতে কোষ বিভাজন হয়। এককোষী জীবকোষ বিভাজন প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীবদেহের বাইরে পালন মাধ্যম শুধুমাত্র কোষের সংখ্যা গণনার সাহায্যে খুব সহজেই কোষের সংখ্যা বৃদ্ধি পর্যবেক্ষণ করা যায়। বেশিরভাগ উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রেই বৃদ্ধি এবং জনন হলো পরস্পর দুটি স্বতন্ত্র ঘটনা। এটা অবশ্যই মনে রাখতে হবে যে জীবদেহের বেড়ে যাওয়াকেই বৃদ্ধি হিসাবে বিবেচনা করা হবে। যদি আমরা ভর বেড়ে যাওয়াকে বৃদ্ধির মানদণ্ড হিসেবে ধরি, তবে বলা যায় জড়বস্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। পর্বত, পাথরের চাই, বালির স্তূপ এরও বৃদ্ধি ঘটে। যদিও জড় বস্তুর ক্ষেত্রে বস্তুর বহির্পৃষ্ঠে পদার্থ স্তূপীকৃত হয়ে বা জমা হয়ে বস্তুর ভরের বৃদ্ধি তথা সামগ্রিক বৃদ্ধি ঘটায়, কিন্তু সজীব বস্তুকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বৃদ্ধিকে সজীব বস্তুর একটি ধর্ম হিসাবে ধরা যায় না। এক্ষেত্রে কোন পরিস্থিতিতে কোনো সজীব বস্তুতে বৃদ্ধি পরিলক্ষিত হয় তা অবশ্যই বিবেচনা করতে হবে, এবং তখন আমরা বুঝতে পারব
যে এটি সজীব বস্তুর একটি বৈশিষ্ট্য হতে পারে কিনা। একটি মৃত জীব বৃদ্ধিপ্রাপ্ত হয় না। দ্বিতীয়ত আমরা জনন দেখব। একইভাবে জনন সজীব বস্তুর একটি বৈশিষ্ট্য। বহুকোষী জীবের ক্ষেত্রে প্রজনন বলতে জনিত্রী জীবের প্রায় হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে বোঝায়। এখানে আবশ্যিকভাবে বা পরোক্ষভাবে আমরা যৌন জননের কথাই বলছি। অযৌন জনন পদ্ধতিতেও জীব জনন সংগঠিত করে। ছত্রাক অসংখ্য রেণু উৎপাদনের মাধ্যমে খুব সহজ সে সংখ্যায় বৃদ্ধি পায় এবং বিস্তার লাভ করে। রেণু উৎপাদনকে আমরা ইংরেজিতে স্পোর ফর্মেশন বলে থাকি। অনুন্নত জীব যেমন ইস্ট ও হাইড্রা, এদের ক্ষেত্রে আমরা কোরকোদ্গম এবং বাডিং লক্ষ্য করে থাকি। প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমিতে প্রকৃত পুনরুৎপাদন পদ্ধতি বা ট্রু রিজেনারেশন পরিলক্ষিত হয়, অর্থাৎ একটি খণ্ডিত জীব দেহের হারিয়ে যাওয়া বাকি অংশ পুনরুৎপাদন করতে পারে এবং একটি সম্পূর্ণ নতুন জীবে পরিণত হয়, বা বলা ভালো নতুন সম্পূর্ণ জীবে। বাই মিস্টেক আমি সম্পূর্ণ নতুন জীব বলেছি না, একদমই না। জীব একই থাকবে এবং হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন হবে, তাই একটি নতুন সম্পূর্ণ জীবে পরিণত হতে পারে। এই পদ্ধতিতে ছত্রাক, সূত্রাকার শৈবাল, মসের প্রোটোনিমা এই সবগুলি খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন প্রক্রিয়ায় খুব সহজেই বংশবৃদ্ধি করে। আবার ব্যাকটেরিয়া, এককোষী শৈবাল এবং অ্যামিবার ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন মানেই কোষের সংখ্যা বৃদ্ধি ঘটবে। তাহলে এর মধ্যে আমরা এটা জেনে গেছি যে বৃদ্ধি বলতে কোষের সংখ্যা বৃদ্ধি এবং ভর বৃদ্ধি উভয়কেই বোঝায়। সুতরাং লক্ষ্য করার বিষয় যে এককোষী প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি এবং জননকে আমরা স্পষ্টভাবে আলাদা করতে পারি না। সুতরাং প্রজননকে প্রত্যক্ষভাবে সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যায় না। তবে অবশ্যই কোনো জড় বস্তু প্রজননে বা নিজের প্রতিলিপি গঠনে সক্ষম নয়। জীবনের আরও একটি বৈশিষ্ট্য হলো বিপাক বা মেটাবলিজম। সব সজীব বস্তুই বিভিন্ন রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক পদার্থগুলি ছোট বড় বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন কার্যকারিতা সম্পন্ন হয়। এই বস্তুগুলো জীবদেহে অবিরাম তৈরি হচ্ছে এবং এগুলোই পরিবর্তিত হয়ে আরও কিছু জৈব অণু বা বায়োমলিকিউলস তৈরি করছে। এই পরিবর্তন বা রূপান্তর রাসায়নিক বিক্রিয়া বা বিপাক ক্রিয়া। এককোষী বা বহুকোষী সব জীবের ক্ষেত্রেই কোষের অভ্যন্তরে একই সাথে হাজার হাজার বিপাক ক্রিয়া চলছে। উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং অণুজীব সবার মধ্যেই বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয়। আমাদের দেহে অবিরাম ঘটতে থাকা সব রাসায়নিক বিক্রিয়ায় সমষ্টিগত ফলই বিপাক। কোনো জড়বস্তুই বিপাকক্রিয়া প্রদর্শন করে না। দেহের বাইরে অকোষীয় পরিবেশেও বিপাকক্রিয়া প্রদর্শন করানো যেতে পারে। জীবদেহের বাইরে পরীক্ষার নলে ঘটা বিভিন্ন বিপাক ক্রিয়াগুলোকে সজীব বা জড় কোনোটিই বলা যায় না। সুতরাং যদিও বিপাক ক্রিয়া সব সজীব বস্তুরই একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, তথাপি দেহের বাইরে ঘটা বিচ্ছিন্ন বিপাকীয় বিক্রিয়াগুলোকে সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যায় না, কিন্তু এরা অবশ্যই সজীব বিক্রিয়া। তাই দেহের কোষীয় সংগঠন সজীব দেহ গঠনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। সম্ভবত সব সজীব বস্তুরই অত্যাবশ্যকীয় এবং প্রায়োগিক দিক থেকে জটিল বৈশিষ্ট্যটি হলো নিজের চারপাশ এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা এবং শারীরিক, রাসায়নিক বা জৈবিক যে কোনো উপায় পরিবেশীয় উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা। আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা পরিবেশকে অনুভব করতে পারি। উদ্ভিদেরা পরিবেশের বহিঃপ্রভাব যেমন আলোক, জল, তাপমাত্রা, অন্যান্য জীব, দূষক ইত্যাদির প্রতি সাড়া দিতে পারে। প্রোক্যারিওটিক থেকে শুরু করে সর্বাধিক জটিল ইউক্যারিওটিক পর্যন্ত সব জীবই পরিবেশীয় ইঙ্গিতগুলোকে অনুভব করতে পারে এবং এদের সাপেক্ষে সাড়া দিতে পারে। উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই ঋতুভিত্তিক প্রজননকারীদের প্রজনন আলোক ব্যাপ্তিকাল দ্বারা প্রভাবিত হয়। সব জীবই তাদের দেহে রাসায়নিক পদার্থ সমূহের প্রবেশের বিষয়টিকে নিয়ন্ত্রণ করে।
তাই সব জীবই তাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে সচেতন। মানুষ হলো একমাত্র জীব যে কিনা নিজের সম্পর্কে সচেতন, অর্থাৎ মানুষের আত্মসচেতনতা রয়েছে। সুতরাং সচেতনতা বা কনসিয়াসনেস সজীব বস্তুর একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয়। মানুষের ক্ষেত্রে জীবিত অবস্থাকে সংজ্ঞায়িত করা অধিকতর কঠিন। আমরা পর্যবেক্ষণ করি যে হাসপাতালে শুয়ে থাকা কোমায় আচ্ছন্ন রোগীর হৃৎপিণ্ড এবং ফুসফুসের ক্রিয়া কৃত্রিম উপায়ে চালিয়ে রাখা হয়। প্রকৃতপক্ষে এই অবস্থায় রোগীটির মস্তিষ্কের মৃত্যু ঘটেছে এবং সে সজ্ঞানে নেই। এমন অবস্থায় থাকা রোগীদের মধ্যে যারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসবে না, এদের সজীব বলা হবে না জড়। ওপরের শ্রেণীতে তোমরা জানতে পারবে যে সব সজীব ঘটনাবলী অভ্যন্তরীণ আন্তঃক্রিয়ার ফলেই ঘটে থাকে। কলা গঠনকারী কোষসমূহে কলার ধর্ম অনুপস্থিত থাকে, কিন্তু এই কোষসমূহের আন্তঃক্রিয়ার ফলেই কলা গঠিত হয়। একইভাবে কোষীয় অঙ্গাণু গঠনকারী অণুসমূহে অঙ্গাণুর ধর্ম দেখা যায় না, কিন্তু এই আণবিক উপাদানসমূহের আন্তঃক্রিয়ার ফলেই কোষীয় অঙ্গাণু তৈরি হয়। হায়ারার্কির সর্বস্তরেই সাংগঠনিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে এই ঘটনাটি সত্য। সুতরাং আমরা বলতে পারি যে সব সজীব বস্তু স্বপ্রজননক্ষম, তাও বিবর্তন ক্ষমতা সম্পন্ন একটি স্বনিয়ন্ত্রিত আন্তঃক্রিয়া ব্যবস্থা যারা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে। জীববিদ্যা হলো পৃথিবীর বুকে জীবনের গল্প। জীববিদ্যা পৃথিবীতে সজীব বস্তুর বিবর্তনেরও ইতিহাস। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সজীব বস্তুই বিভিন্ন মাত্রায় কিছু সাধারণ জিনগত বৈশিষ্ট্য বহন করে এবং এর মাধ্যমেই এরা একে অপরের সাথে সম্পর্কিত থাকে। জীব জগতে বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। তুমি তোমার চারপাশে লক্ষ্য করো, তাহলে বিভিন্ন ধরনের সজীব বস্তু তোমার চোখে পড়বে। তা হতে পারে টবে লাগানো গাছ, পতঙ্গ, পাখি, তোমার পোষা প্রাণী বা অন্যান্য প্রাণী বা গাছপালা। আবার এমন বহু জীব রয়েছে যাদের তুমি খালি চোখে দেখতে পাও না, অথচ এরা সবাই তোমাকে ঘিরেই রয়েছে। এবার যদি তোমার পর্যবেক্ষণের পরিসর আরও বৃদ্ধি করো, তবে সজীব বস্তুর বিস্তৃতি ও বৈচিত্র্য আরও বৃদ্ধি পাবে। তুমি যদি কোনো ঘন অরণ্য পরিদর্শন করে থাকো, তাহলে সেখানে অবশ্যই অনেক বেশি সংখ্যক এবং অনেক বেশি বৈচিত্র্যের সজীব বস্তু দেখে থাকবে। প্রত্যেকটি আলাদা ধরনের গাছ, প্রাণী অথবা জীব যা তুমি দেখো, এরা প্রত্যেকেই এক একটি প্রজাতিকে নির্দেশ করে। আজ পর্যন্ত প্রায় 1.7 to 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং এদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এটি জীব বৈচিত্র্য বা পৃথিবীতে বর্তমান জীবের সংখ্যা ও তার ধরন। আমাদের মনে রাখতে হবে যে কোনো নতুন আবিষ্কৃত জায়গা, এমনকি কোনো পুরনো জায়গাতেও অনবরতই নতুন নতুন জীবের শনাক্তকরণ হচ্ছে। পূর্বের বক্তব্য অনুযায়ী পৃথিবীতে কোটি কোটি প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। আমাদের নিজের এলাকায় প্রাণী বা উদ্ভিদেরা তাদের স্থানীয় নামে আমাদের কাছে পরিচিত। এই স্থানীয় নামগুলো স্থানভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কোনো জীবের বিষয়ে পারস্পরিক মত বিনিময় করার কোনো উপায় এবং পদ্ধতি খুঁজে বের করতে না পারলে এক্ষেত্রে যে বিভ্রান্তির সৃষ্টি হবে তা সম্ভবত তোমরা অনুধাবন করতে পারো। সুতরাং সব সজীব বস্তুরই এমন সাধারণ নামকরণের প্রয়োজন যাতে তারা পৃথিবীতে একটি নির্দিষ্ট জীব একই নামে পরিচিত হতে পারে। এই পদ্ধতিকে বলা হয় নামকরণ। তবে অবশ্যই একমাত্র তখনই নামকরণ বা কোনো জীবের নাম দেওয়া সম্ভব যদি জীবটির বৈশিষ্ট্যাবলী সঠিকভাবে বর্ণিত হয় এবং যদি আমরা জানি যে কোনো জীবের সাথে এই নামটি যুক্ত করা হচ্ছে। একেই বলা হয় শনাক্তকরণ। অধ্যয়নের সুবিধার্থে বেশ কিছু সংখ্যক বিজ্ঞানী তাদের প্রত্যেক জীবের একটি বিজ্ঞানসম্মত নাম ঠিক করার জন্য কিছু নীতি প্রণয়ন করেন এবং এটি সারা বিশ্বের জীববিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য হয়। উদ্ভিদের ক্ষেত্রে যে সর্বসম্মত নীতি ও মানদণ্ডের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক নামকরণ করা হয়
ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার বা ইন শর্ট ICBN এ তা উল্লিখিত আছে। তুমি জিজ্ঞাসা করতে পারো তাহলে প্রাণীদের নামকরণ কিভাবে হয়? প্রাণীবিন্যাসবিদরা প্রাণীদের নামকরণের জন্য ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা ইন শর্ট ICZN গঠন করেন। বিজ্ঞানসম্মত নামগুলো প্রতিটি জীবের একটিমাত্র নামকেই সুনিশ্চিত করে। কোনো একটি জীবের বর্ণনা এরূপ হওয়া প্রয়োজন যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই এই বর্ণনার সাপেক্ষে একই নামে ওই নির্দিষ্ট জীবটিকে চিনতে সমর্থ হবে। এই দুই আন্তর্জাতিক সংগঠন এটাও সুনিশ্চিত করে যে কোনো একটি জীবকে প্রদত্ত এ ধরনের নাম অন্য কোনো জ্ঞাত জীবের নামকরণের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। জীববিজ্ঞানীরা কোনো জ্ঞাত জীবের বিজ্ঞানসম্মত নামকরণের ক্ষেত্রে সর্বজনগ্রাহ্য নীতিসমূহকে অনুসরণ করেন। এক্ষেত্রে প্রতিটি নাম দুটি পদের সমন্বয়ে গঠিত। প্রথমটি গণগত নাম এবং দ্বিতীয় পদটি প্রজাতিগত নামকে নির্দেশ করে। দুটো পদের সমন্বয়ে এরূপ নামকরণ পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পদ্ধতির প্রণেতা, যে পদ্ধতি সারা বিশ্বের বিজ্ঞানীরা চর্চা করে চলেছেন। দুটি পদ ব্যবহার করে এই নামকরণ পদ্ধতিটি অত্যন্ত সুবিধাজনক পদ্ধতি হিসাবেই পরিগণিত হয়েছিল। এই বিজ্ঞানসম্মত নামকরণ পদ্ধতিটিকে স্পষ্টভাবে বুঝতে চলো আমরা উদাহরণ হিসাবে নিই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে। আমরা সবাই গরমকাল এলে আমের অপেক্ষায় থাকি, তাই তো? তো এই আমেরই বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তা এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামে আমরা দেখতে পাচ্ছি দুটি পদ রয়েছে, প্রথম ম্যাঙ্গিফেরা, দ্বিতীয়টি ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা হলো আমের গণগত নাম বা জেনাস নেম বা জেনেরিক নেম, আর ইন্ডিকা হলো নির্দিষ্ট প্রজাতির আমকে নির্দেশ করে বা দ্য স্পেসিফিক নেম অফ ম্যাঙ্গো। তাহলে নামকরণের অন্যান্য সর্বজনীন নিয়মাবলী হচ্ছে নিম্নরূপ। প্রথমত, বৈজ্ঞানিক নামগুলো সাধারণত ল্যাটিন শব্দে এবং বাঁকা হরফে লেখা হয়। এদের উৎপত্তি যেখানেই হোক না কেন, নামগুলো ল্যাটিন শব্দে বা ল্যাটিন থেকে উদ্ভূত শব্দে রূপান্তরিত করা হয়। দ্বিতীয়ত, একটি বিজ্ঞানসম্মত নামের প্রথম শব্দটি গণগত নামকে বোঝায়, যেখানে দ্বিতীয় শব্দটি প্রজাতিগত নাম বোঝাতে ব্যবহৃত হয়। তৃতীয়ত, বিজ্ঞানসম্মত নামের দুটি পদকেই হাতে লেখার সময় আলাদাভাবে নিম্নরেখিত করতে হবে এবং ছাপার সময় এরা যে ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত তা বোঝানোর জন্য বাঁকা হরফে ছাপতে হবে। চতুর্থ, গণগত নাম নির্দেশক প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, আবার প্রজাতির নামটি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকাকে উদাহরণ হিসাবে নিয়ে এই বিষয়টি ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা আগের পাতায় যদি চলে যাই, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এই যে লেখা রয়েছে দেখো, ম্যাঙ্গিফেরা শব্দটি হচ্ছে জেনেরিক নেম, তাই এর এমটাকে ক্যাপিটাল করা হয়েছে এবং এখানে এটা ছাপার ভুল, যদিও এখানে ইন্ডিকার আইটা স্মল হওয়া উচিত ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামটা পুরো ইটালিক্সে রয়েছে বা হরফগুলো বেঁকানো রয়েছে। সেটা কেন? তার কারণ এটা এই নামের যে উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে হয়েছে সেটা বোঝানোর জন্য। এবং এইটাই যখন তোমরা হাতে লিখবে তখন ম্যাঙ্গিফেরা এবং ইন্ডিকা এই দুটো শব্দকে আলাদা আলাদাভাবে নিম্নলিখিত বা আন্ডারলাইন করবে। জীবটিকে প্রথম যে বিজ্ঞানী বর্ণনা করেছিলেন তার নাম প্রজাতিগত নামের শেষে অর্থাৎ বিজ্ঞানসম্মত নামের শেষে বসবে এবং এটি সংক্ষিপ্ত আকারে লেখা হবে। উদাহরণস্বরূপ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। লিন এই নামটার থেকে বোঝা যাচ্ছে যে এই প্রজাতিটির বর্ণনা করেছিলেন বিজ্ঞানী লিনিয়াস। দেখো এইখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লেখাটা ঠিক রয়েছে, যে আইটা স্মল আছে। যেহেতু সব সজীব বস্তুর অধ্যয়ন প্রায় অসম্ভব, তাই এই অসম্ভব বিষয়টিকে সম্ভবপর করার জন্য কিছু কৌশল উদ্ভাবন করার প্রয়োজন। এটি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস হলো
এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুতে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায় এবং তা করা হয় সহজে পর্যবেক্ষণযোগ্য সেই বস্তুর কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাহলে এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। উদাহরণস্বরূপ আমরা সহজেই উদ্ভিদের অথবা প্রাণীদের বা কুকুর, বিড়াল অথবা কীটপতঙ্গর দলকে চিনতে পারি। যে মুহূর্তে আমরা এদের যে কোনো একটি দলকে নিয়ে ভাবি, তখন ওই দলভুক্ত জীবের সাথে কিছু বৈশিষ্ট্যকে যুক্ত করি। যখন তুমি একটি কুকুর সম্বন্ধে ভাবছো, তখন তোমার চোখে কি ছবি ভেসে উঠছে? অবশ্যই তখন তোমার চোখে কোনো কুকুরের ছবিই ভেসে উঠছে, কোনো বিড়ালের নয়। এমন যদি আমাদেরকে অ্যালসেশিয়ান নিয়ে চিন্তা করতে বলা হয়, তখন আমরা কি নিয়ে চিন্তা করব? অবশ্যই কোনো অ্যালসেশিয়ান যাকে আমরা আগে দেখে আছি, বা অ্যালসেশিয়ান দেখিনি কিন্তু অন্য কুকুর দেখেছি, এরকম একটা চিত্ররূপ আমাদের চোখের সামনে ভেসে উঠবে। একই রকমভাবে ধরো আমাদেরকে স্তন্যপায়ীদের কথা বলা হলো, তুমি অবশ্যই এমন একটি জীবের কথা ভাববে যার দেহে লোমে ঢাকা এবং যার বহির্কর্ণ রয়েছে, কারণ আমরা জানি স্তন্যপায়ীদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বহির্কর্ণের উপস্থিতি এবং দেহের লোম। ঠিক এমনইভাবে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা গম গাছ সম্পর্কে বলতে চেষ্টা করি, তবে আমাদের মনে গম গাছের চিত্রই ভেসে উঠবে, ধান গাছ বা আম গাছের নয়। সুতরাং কুকুর, বেড়াল, স্তন্যপায়ী, গম, ধান ইত্যাদি উদ্ভিদ গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী সবই সহজে বোধগম্য হয় এমন একটি দলসমূহ যেখানে দলের বৈশিষ্ট্যগুলো জীবদের সম্পর্কে আমাদের অধ্যয়নে সাহায্য করে। এই ধরনের এক একটি দলকে বিজ্ঞানের পরিভাষায় ট্যাক্সা বলে। এখানে আমাদের বুঝতে হবে যে ট্যাক্সা বিভিন্ন স্তরের দলকে নির্দেশ করতে পারে। সমস্ত উদ্ভিদ মিলেও একটা ট্যাক্সা হতে পারে, আবার সমস্ত ধান গাছ মিলেও একটি ট্যাক্সা হতে পারে। একইভাবে প্রাণী, স্তন্যপায়ী, কুকুর প্রত্যেকের দলই একটি আলাদা আলাদা ট্যাক্সা। কিন্তু তুমি জানো যে কুকুর একটি স্তন্যপায়ী এবং স্তন্যপায়ীরা আবার প্রাণী গোষ্ঠীভুক্ত হয়। সুতরাং প্রাণী, স্তন্যপায়ী, কুকুর সবাই ভিন্ন ভিন্ন স্তরে এক একটি ট্যাক্সাকে সুনির্দিষ্ট করছে। তাই আমরা বলতে পারি যে বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে সব জীবকেই বিভিন্ন ট্যাক্সাতে বিন্যস্ত করা যেতে পারে। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকেই বলা হয় ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। জীবের বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন, সেই সঙ্গে কোষের গণ, বিকাশ পদ্ধতি এবং জীবের প্রয়োজনীয় বাস্তুতান্ত্রিক তথ্য আধুনিক বিন্যাসবিধি অধ্যয়নের ভিত্তি গঠন করে। কাজেই বিন্যাসবিধি বা ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয়গুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্যের বিবরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ এবং নামকরণ। ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি নতুন কোনো বিষয় নয়। মানুষ তাদের নিজস্ব ব্যবহারের সাপেক্ষে সব সময় বিভিন্ন ধরনের বিচিত্র জীব সম্পর্কে অনেক বেশি জানতে আগ্রহী। আদিকালে মানুষকে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য বিভিন্ন উৎস খুঁজতে হতো। কাজেই প্রাচীনতম শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলো বিভিন্ন জীবের ব্যবহারিক দিকটির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। বহুদিন আগে থেকেই মানুষ যে কেবলমাত্র বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং তাদের বৈচিত্র্য সম্পর্কে জানতেই আগ্রহী ছিল, শুধু এমনটাই নয়, এইসব জীবদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের বিষয়ে জানতেও তারা আগ্রহী ছিল। জীববিদ্যায় এই বিষয়ক অধ্যয়নের শাখাকে সিস্টেম্যাটিক্স বলা হয়। সিস্টেম্যাটিক্স শব্দটি ল্যাটিন শব্দ এবং সিস্টেমা থেকে উদ্ভূত, যার অর্থ হলো সজীব বস্তুর সুসংবদ্ধ সজ্জাক্রম। লিনিয়াস তার প্রকাশিত পুস্তকের শিরোনাম ঠিক করেছিলেন সিস্টেমা ন্যাচারি। পরবর্তীকালে শনাক্তকরণ, নামকরণ এবং গোষ্ঠীভুক্তকরণ সিস্টেম্যাটিক্সের অন্তর্ভুক্ত হয়ে এর সুযোগ আরও বৃদ্ধি করেছিল। সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলো সিস্টেম্যাটিক্সের অন্তর্ভুক্ত রয়েছে। এবার আসি আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে। শ্রেণীবিন্যাস বা গোষ্ঠীভুক্তকরণ এক ধাপ বিশিষ্ট কোনো পদ্ধতি নয়, কিন্তু এটি ক্রম পর্যায় সজ্জিত কিছু ধাপ সমন্বিত সংগঠন, যেখানে প্রতিটি ধাপ এক একটি স্তর বা ক্যাটাগরিকে নির্দেশ করে। যেহেতু ক্যাটাগরি বা স্তরগুলোই
সামগ্রিক শ্রেণীবিন্যাস বিধির কাঠামোর একটি অংশ, তাই একে ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলে। সব ট্যাক্সোনমিক ক্যাটাগরি একসাথে ট্যাক্সোনমিক হায়ারার্কি গঠন করে। প্রত্যেকটি ক্যাটাগরি শ্রেণীবিন্যাসের এক একটি একক, যা প্রকৃতপক্ষে এক একটি স্তরকে উপস্থাপন করে এবং সাধারণভাবে এইরূপ প্রত্যেক স্তরকে ট্যাক্সন বা বহুবচনে ট্যাক্সা বলি আমরা। ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো এবং হায়ারার্কিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কীটপতঙ্গ এমন একটি গোষ্ঠীর প্রাণীদের বোঝায় সাধারণ বৈশিষ্ট্য হিসাবে যাদের 3 জোড়া সন্ধিল উপাঙ্গ রয়েছে। তার মানে কীটপতঙ্গ হলো সুস্পষ্টভাবে চেনা যায় এমন প্রাণী গোষ্ঠী যাদের আলাদাভাবে শ্রেণীকরণ করা যায় এবং তাই এদের একটি স্তর হিসাবে গণ্য করা হয়। মনে রেখো, কোনো গোষ্ঠী একটি ক্যাটাগরিকে উপস্থাপন করে, ক্যাটাগরি আবার আরেকটি স্তরকে নির্দেশ করে। এইরূপ প্রত্যেক স্তর অথবা ট্যাক্সন প্রকৃতপক্ষে শ্রেণীবিন্যাসের এক একটি অংশ। এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো একেবারে স্বতন্ত্র এমন জীবগোষ্ঠী যারা শুধুমাত্র জীবদের দৈহিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত জীবগোষ্ঠী নয়। সব জ্ঞাত সজীব বস্তুদের ট্যাক্সোনমি বিষয়ক অধ্যয়নের ফলেই কিছু সাধারণ ক্যাটাগরি সৃষ্টি হয়েছে, যেমন রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম প্রাণীদের ক্ষেত্রে এবং বিভাগ বা ডিভিশন উদ্ভিদের জন্য, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস এবং প্রজাতি বা স্পিসিস। উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের অন্তর্গত সব জীবেরই সর্বনিম্ন ক্যাটাগরি কি, সেটা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। এখন একটি প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কিভাবে একটি জীবকে বিভিন্ন ক্যাটাগরিতে স্থাপন করা হয়। এক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে জীব সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান। এই জ্ঞান একই রকম জীব বা ভিন্ন ভিন্ন জীবের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য শনাক্ত করতে সাহায্য করে। তাহলে প্রথমেই আমরা আসি প্রজাতি বা স্পিসিস সম্পর্কে। বিন্যাসবিধি বিষয়ক অধ্যয়নের সাপেক্ষে মৌলিক সাদৃশ্যযুক্ত বা ফান্ডামেন্টাল সিমিলারিটিস যুক্ত বেশ কিছু একক জীবের সমন্বয়ে গঠিত একটি দলকে প্রজাতি বলা হয়। স্বতন্ত্র বহিরাকৃতিগত পার্থক্যের ভিত্তিতে এক প্রজাতি থেকে খুব কাছাকাছি সম্পর্কযুক্ত অন্য প্রজাতিকে পৃথক করা সম্ভব। চলো আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলেনাম টিউবারোসাম এবং প্যান্থেরা লিও এই 3টি প্রজাতির জীবকে উদাহরণ হিসাবে বিবেচনা করি। এই 3টে বিজ্ঞানসম্মত নাম দেখে তোমরা বুঝতেই পারছো, ইন্ডিকা, টিউবারোসাম এবং লিও এই 3টে হচ্ছে স্পিসিস নেম বা 3টি প্রজাতিগত উপাধিকে উপস্থাপন করছে। এবং ম্যাঙ্গিফেরা, সোলেনাম আর প্যান্থেরা জীবদের গণগত নাম বা জেনেরিক নেম, যেটি আরেকটি উচ্চতর ট্যাক্সন বা ক্যাটাগরিকে নির্দেশ করছে। প্রত্যেক গণ এক বা একাধিক প্রজাতি নিয়ে গঠিত। তার মানে সমস্ত জেনাস বা গণের আন্ডারে একও এবং একাধিকও প্রজাতি বা স্পিসিস থাকবে। কাজেই প্রত্যেক গণে বিভিন্ন জীব অবস্থান করে, কিন্তু তারা বাহ্যিক দিক থেকে একই চেহারার হয়। উদাহরণস্বরূপ বলা যায় টাইগ্রিস হলো লিও ছাড়াও প্যান্থেরার আরেকটি প্রজাতি। তাহলে প্যান্থেরা লিও বলতে আমরা যেমন সিংহকে বুঝছি, প্যান্থেরা টাইগ্রিস বলতে আমরা বাঘকে বুঝছি। নাইগ্রাম এবং মেলঞ্জেনা এর মতো সোলেনামের গণের আরো অনেক প্রজাতিগত নাম রয়েছে, মানে সোলেনাম নাইগ্রাম, সোলেনাম মেলঞ্জেনা। মানুষ হোমো গণের অন্তর্গত সেপিয়েন্স প্রজাতিভুক্ত জীব, তাই মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। এবার আসি আমরা গণ বা জেনাসে। অন্য গণভুক্ত প্রজাতির তুলনায় অধিক সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন পরস্পর সম্পর্কযুক্ত কিছু প্রজাতি নিয়ে একটি গণ তৈরি হয়। আমরা বলতে পারি গণ হলো কতগুলো নিকট সম্পর্কযুক্ত প্রজাতির দল। উদাহরণস্বরূপ বলা যায় আলু এবং বেগুন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত কিন্তু একই গণ সোলেনামের অন্তর্গত। সিংহ প্যান্থেরা লিও,
নেকড়ে প্যান্থেরা প্যাডাস এবং বাঘ প্যান্থেরা টাইগ্রিস কতকগুলো সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি এবং এই সবগুলো প্রজাতি গণ বা জেনাস প্যান্থেরার অন্তর্ভুক্ত। এই প্যান্থেরা গণটি বিড়ালের গণ ফেলিসের থেকে পৃথক। এবার আসি গোত্র বা ফ্যামিলি। গণের পরবর্তী উচ্চ ক্যাটাগরি হলো গোত্র। গোত্র কতকগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত গণ নিয়ে গঠিত, যেখানে জীবদের মধ্যে গণ এবং প্রজাতির তুলনায় কম সাদৃশ্য রয়েছে। উদ্ভিদ প্রজাতির ক্ষেত্রে এদের অঙ্গজ এবং জননগত উভয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গোত্রের বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ উদ্ভিদের মধ্যে সোলেনাম, পিটোনিয়া এবং দাতুরা এই তিনটি গণ একই গোত্র সোলেনাসির অন্তর্ভুক্ত। প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ হিসাবে কি দেখতে পাই আমরা? সিংহ, বাঘ, নেকড়ে এই তিনটি নিয়ে গঠিত গণ হচ্ছে প্যান্থেরা, আমরা আগেই পড়েছি, এবং বেড়ালের গণ ফেলিস। এই দুই গোত্র ফেলিডির অন্তর্ভুক্ত। একইভাবে যদি তুমি একটি কুকুর এবং একটি বিড়ালের বৈশিষ্ট্য লক্ষ্য করো, তাহলে এদের মধ্যে কিছু সাদৃশ্যের পাশাপাশি কিছু বৈসাদৃশ্য খুঁজে পাবে। কুকুর এবং বিড়াল দুটি আলাদা গোত্র বা ফ্যামিলি ক্যানিডি এবং ফেলিডির অন্তর্ভুক্ত। আশা করি এই অবধি সবার কাছে পুরোটা পরিষ্কার। এবার আসি আমরা আরো উচ্চতর ক্যাটাগরি বর্গ বা অর্ডারে। তুমি দেখেছো যে প্রজাতি, গণ এবং গোত্রের মতো ক্যাটাগরিগুলো কিছু সংখ্যক সদৃশ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। সাধারণত বর্গ এবং ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো অনেকগুলো সম্মিলিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্ত করা হয়। বর্গ একটি উচ্চতর ক্যাটাগরি হওয়ায় এটি কতকগুলি গোত্র নিয়ে গঠিত, যারা কিছু সংখ্যক সাধারণ বৈশিষ্ট্য বহন করে। কোনো গোত্রের অন্তর্ভুক্ত গণগুলোর তুলনায় বর্গের অন্তর্ভুক্ত গোত্রগুলোর মধ্যেকার সদৃশ বৈশিষ্ট্যের সংখ্যা অবশ্যই অনেকটা কম হবে। কনভলভুলাসি এবং সোলেনাসি এর মতো উদ্ভিদ গোত্রগুলো বর্গ পলিমোনিয়ালসের অন্তর্ভুক্ত। প্রধানত ফুলের বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতেই এই গোত্রগুলো পলিমোনিয়ালস বর্গের অন্তর্ভুক্ত হয়েছে। ফেলিডি এবং ক্যানিডি এই প্রাণী গোত্রগুলো প্রাণী বর্গ কার্নিভোরা অন্তর্গত। তাহলে কার্নিভোরা হলো একটি বর্গ বা অর্ডার, যার মধ্যে ফেলিডি এবং ক্যানিডি নামক ফ্যামিলি প্রাণীরা অবস্থিত। এরপরে আসি শ্রেণী বা ক্লাস। এই ক্যাটাগরিটি পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বর্গ নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ প্রাইমেটা বর্গভুক্ত প্রাণী, বানর, গরিলা, গিবন এরা সবাই ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার এই শ্রেণীতে কার্নিভোরা বর্গের প্রাণী বাঘ, বেড়াল এবং কুকুরও রয়েছে। তাহলে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত আরো কিছু গোত্র বর্তমান রয়েছে। এরপরের উচ্চতর ক্যাটাগরি কি? ফাইলাম বা পর্ব। মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপ্রায়ীদের শ্রেণীগুলো একত্রে পরবর্তী উচ্চতর ক্যাটাগরি বা পর্ব ফাইলাম গঠন করেছে। এক্ষেত্রে ফাইলামের নাম কি? কর্ডাটা। এই পর্বভুক্তিকরণ প্রাণীদের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে, যেমন এদের দেহে নোটোকর্ডের উপস্থিতি এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুতন্ত্রের উপস্থিতি এদেরকে পর্ব কর্ডাটার অন্তর্ভুক্ত করেছে। উদ্ভিদের ক্ষেত্রে কিছু সদৃশ ও বৈশিষ্ট্য সম্পন্ন শ্রেণী মিলে উচ্চতর ক্যাটাগরি বিভাগ গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলাম বা ডিভিশন এবং বাংলায় যাকে আমরা বলছি পর্ব বা বিভাগ, এটা আসলে একটা সেম ট্যাক্সোনমিক ক্যাটাগরি, যেটা উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ এবং প্রাণীর ক্ষেত্রে পর্ব। এবং এর উচ্চতর ক্যাটাগরিটা কি? রাজ্য বা কিংডম। প্রাণীদের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বিভিন্ন পর্বভুক্ত সব প্রাণীরাই সর্বোচ্চ ক্যাটাগরি প্রাণীরাজ্যের অন্তর্ভুক্ত, এবং অপরদিকে উদ্ভিদ রাজ্যটি একেবারে স্বতন্ত্র এবং বিভিন্ন বিভাগের সব উদ্ভিদেরা মিলে এই রাজ্য গঠন করছে। তাহলে বিভিন্ন পর্বের সমস্ত প্রাণীরা মিলে গঠন করছে প্রাণীরাজ্য, এবং বিভিন্ন বিভাগের সমস্ত উদ্ভিদেরা মিলে গঠন করেছে উদ্ভিদ রাজ্য।
এবং সেই জন্য আমরা এই দুটি দলকে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য বলে আখ্যায়িত করি। এবার চিত্র 1.1-এ আমরা আসি। এখানে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলোর হায়ারার্কিক্যাল সজ্জাক্রম দেখতে পাচ্ছি, যেখানে ক্রমশ উপর থেকে নিচে ঊর্ধ্বতর ক্যাটাগরিগুলো বিন্যস্ত হয়েছে। তাহলে এখানে প্রজাতি এবং রাজ্য, প্রজাতি থেকে রাজ্য পর্যন্ত শ্রেণীবিন্যাসের সবগুলো ক্যাটাগরিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো রয়েছে। এগুলো সবাই হলো বৃহৎ ক্যাটাগরি। তবে শ্রেণীবিন্যাসবিদগণ বিভিন্ন ট্যাক্সগুলোকে আরও সঠিক ও বিজ্ঞানসম্মতভাবে স্থানভুক্তিকরণের জন্য এই হায়ারার্কিতে আরও কিছু সাব ক্যাটাগরিও তৈরি করেছেন। এই সাব ক্যাটাগরিগুলো আমাদের সিলেবাসের মধ্যে নয় আপাতত, তোমরা আরও পরবর্তী স্তরে যখন অধ্যয়ন করবে তখন জানতে পারবে। এই হায়ারার্কিটি এবার দেখো, এখানে সজ্জাক্রমের ভিত্তিটি দেখো। আমরা যদি প্রজাতি বা স্পিসিস থেকে ক্রমশ উচ্চতর বিভাগের দিকে যাই তবে কি হয়, সদৃশ্য বৈশিষ্ট্যের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের যে সাদৃশ্য পাবো আমরা, আরও ঊর্ধ্বতর ক্যাটাগরিতে একই শ্রেণীভুক্ত সমস্ত জীবের সেই সাদৃশ্যের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকবে। তাহলে আমরা যদি প্রজাতি থেকে ক্রমশ রাজ্যের দিকে যাই তবে সদৃশ্য বৈশিষ্ট্যের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। ক্রমশ নিম্নতর ট্যাক্সগুলিতে প্রতিটি ট্যাক্সনের অন্তর্গত সদস্যদের মধ্যে অধিকতর সদৃশ্য বৈশিষ্ট্য দেখা যায়। অপরদিকে ক্রমশ উপরের ক্যাটাগরিগুলোতে একই স্তরের বিভিন্ন ট্যাক্সগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করা অধিকতর কষ্টসাধ্য হয়। তাই জন্য শ্রেণীবিন্যাসের সমস্যাগুলো আরও জটিল হয়ে ওঠে। তাহলে এই ছিল আমাদের আজকের অধ্যায়ের বিষয়বস্তু, এবং লাস্ট আমরা সারণী 1.1-এ কিছু জীব এবং তাদের ট্যাক্সোনমিক ক্যাটাগরি দিয়ে এই চ্যাপ্টারটি শেষ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ নাম এবং বিজ্ঞানসম্মত নাম এবং ইম্পর্টেন্ট কিছু ট্যাক্সোনমিক ক্যাটাগরির বিন্যাস এখানে লেখা রয়েছে। এই ছকটি আমি চাইবো সবার যাতে একদম মুখস্থ থাকে। তাহলে সাধারণ নাম মানুষ বা ম্যান, হিউম্যান। বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। এই বিজ্ঞানসম্মত নাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে হোমো হচ্ছে গণ বা জেনাসের নাম এবং সেপিয়েন্স হচ্ছে স্পিসিসের নাম। তাহলে গণ বা জেনাস হলো হোমো। তারপরে কি দেখব আমরা, গোত্র। গোত্র বা ফ্যামিলি হোমিনিডি, বর্গ প্রাইম্যাটা, শ্রেণী ম্যামেলিয়া, পর্ব বা বিভাগ। এখানে কি অ্যাপ্লিকেবল হবে, এখানে পর্ব বা ফাইলাম কর্ডেটা। তেমনিভাবে গৃহমাছি বা হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত নাম মুস্কা ডোমেস্টিকা, গণ মুস্কা, স্পিসিস ডোমেস্টিকা, গোত্র মাসিডি, বর্গ ডিপটেরা, শ্রেণী ইনসেক্টা, পর্ব অ্যাথ্রোপোডা। সাধারণ নাম আম বা ম্যাঙ্গো, বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, গণ ম্যাঙ্গিফেরা, গোত্র অ্যানাকার্ডিয়াসি, বর্গ স্যাপিন্ডাস, শ্রেণী ডাইকটিলেডনি। এখানে বিভাগ বা ডিভিশন অ্যাঞ্জিওস্পার্মি। গম বা উইট, বিজ্ঞানসম্মত নাম ট্রিটিকাম এস্টিভাম, গণ ট্রিটিকাম, গোত্র পোয়েসি, বর্গ পোয়েস, শ্রেণী মোনোকটিলেডনি এবং বিভাগ উইট। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের পড়ার কাজে অনেক সাহায্য করবে। তোমাদের যা কিছু বলার আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আবার কালকে আসবো।